আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায়। এই মুহূর্তের বিষয় হচ্ছে ৩ কারণে হারতে পারে বিএনপি, ৩ কারণে হারতে পারে জামাত। দুটো প্রধানতম রাজনৈতিক দলের ৩ টি পতনের কারণ আমি উল্লেখ করছি। এবার নির্বাচন কিন্তু জমে উঠেছে। নির্বাচনী প্রচারণায় সেই আমরা বিবৃতি বা প্রচারণা বা নানা ধরনের বয়ান তৈরির যে প্রবণতা, সেগুলো স্পষ্টভাবে দেখছি এবং ২ পক্ষই বেশ জোরালোভাবে করে যাচ্ছে। কিন্তু বিষয় হয়েছে যে এই কথার লড়াইয়ের পাশাপাশি এখন এমন তিক্ত পরিবেশ তৈরি হচ্ছে যে সংঘাতের পরিবেশও তৈরি হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে শেরপুরের যে ঘটনা, এটা একেবারে অপ্রত্যাশিত। এটা কিন্তু ফ্যাসিবাদের সময়কেই আসলে স্মরণ করিয়ে দিচ্ছে। বা গত পরশুদিনের নারায়ণগঞ্জের যে ঘটনা, যুবদলের এক নেতার ঘুষিতে মারা গেছে স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা। তো এগুলো একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং ফ্যাসিবাদী আচরণ। যাই হোক, এগুলোর বাইরেও আমরা প্রচার, অপপ্রচার, ষড়যন্ত্র দেখছি। বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাত বিএনপির বিরুদ্ধে এমন একটা ত্যক্ত বিরক্ত পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যে সাধারণ মানুষ খুব বিরক্তের মধ্যে রয়েছে। যাই হোক, সেই বিষয়ে আমরা না যাচ্ছি। বিএনপি কোন ৩ কারণে হারতে পারে? অন্যদিকে জামাত কোন ৩ কারণে পরাজিত হতে পারে? সেগুলো নিয়েই এখন আমি আলোচনা করতে চাই। বিএনপি যে ৩ কারণে হারতে পারে তার প্রধান কারণ হচ্ছে দলের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে না পারা ১ নাম্বার, ২ নাম্বার হচ্ছে প্রচারে কম সময় পাওয়া, ৩ নাম্বার হচ্ছে জামাতের কৌশল ধরতে না পাওয়া। প্রিয় দর্শক, প্রথম বিষয়ে আসি যে বিএনপির আ নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে এখনো পরিপূর্ণভাবে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। আপনারা সবাই জানেন যে ৯২ জন বিদ্রোহী প্রার্থী রয়েছে। যদি আমি ঢাকা ১২ আসনের কথা বলি, এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সাইফুল আলম নীরব। এরপর ব্রাহ্মণবাড়িয়ার কথা বললে প্রথমেই নাম চলে আসে ব্যারিস্টার রুমিন ফারহানা, পটুয়াখালীতে হাসান মামুন, নাটোরে তাইফুল ইসলাম টিপু। এই ৪ জনই খুব পরিচিত বিএনপির নেতা। তো তারা কেন তারেক রহমানের নির্দেশনা না মেনে এখনো মাঠে আছেন স্বতন্ত্রভাবে বা প্রতিদ্বন্দ্বিতা করছেন? এর ফলে কি হচ্ছে যে তারা যদি ৫০,০০০ ভোটও পায়, সেই ভোটটি কিন্তু বিএনপির বাক্স থেকেই কাটা পড়বে। ফলে বিএনপির প্রার্থী পরাজিত হবে। এই ৯২ জনের মধ্যে কমপক্ষে ৫০ জন প্রার্থী আছে যারা ১০,০০০, ২০,০০০, ৩০,০০০ করে বিএনপির ভোট কেটে দেবে। সেক্ষেত্রে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় থাকা জামাত কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে শৃঙ্খলা প্রতিষ্ঠা হলো না, এর দায় কার? বা এর ক্ষয়ক্ষতি কিন্তু বিএনপিকে বহন করতে হবে। সুতরাং নির্বাচনের আগে তাদেরকে অবশ্যই এই ৯২ জন বিদ্রোহী প্রার্থীকে বসিয়ে দিতে হবে বা কোনো না কোনোভাবে তাদেরকে নিবৃত করতে হবে। নইলে ৯২ টি আসনের মধ্যে অনেক ক্ষেত্রেই বিএনপির বিরুদ্ধে রায় চলে যেতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রচারে কম সময় পাওয়া। জামাত কিন্তু গণ অভ্যুত্থানের পরপরই এলাকা ভিত্তিক, আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সেই প্রার্থীরা গত ১৮-১৯ মাস ধরে এলাকা চষে বেড়াচ্ছেন। মানুষের দ্বারে, দ্বারে গিয়েছেন। আমি এমনও পরিসংখ্যান শুনলাম যে একটা নির্বাচনী এলাকায় একজন মানুষের কাছে ৫ বার গিয়েছেন জামাতের প্রার্থীরা। অন্যদিকে বিএনপির প্রার্থী ব্যাপক পরিচিত হলেও তারা মানুষের কাছে যেতে পারেননি। ফলে এখন ফ্লোটিং ভোটের একটা প্রবাহ কিন্তু জামাতের দিকে যেতে পারে এই শক্তিশালী গণযোগাযোগের কারণে। সেই জন্যে বিএনপির প্রার্থীদের এই ১০ দিন ব্যাপক পরিশ্রম করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে। এই যে প্রচারে কম সময় পেল বিএনপি, মানে যেহেতু বিএনপির প্রার্থী অনেক দেরিতে মনোনয়ন দেওয়া হয়েছে। তারেক রহমান আসার পরে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। এটা খুব বেশি দিনের ঘটনা না তো। ১ মাস, সর্বোচ্চ ১ মাসের মধ্যে এই কার্যক্রমগুলো শুরু হয়েছে। আর জামাত গত ১৭-১৮ মাস ধরে এগুলো করছে। ফলে এই জায়গাতে বিএনপি হেরে যেতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে জামাতের কৌশল ধরতে না পারা। জামাত নানামুখী কৌশলে প্রচারণা চালাচ্ছে, নানা কিছু জনগণের সামনে আনছে। যে কৌশলগুলো বিএনপির থিংক ট্যাংক আসলে ধরতে না পেরে বরং উল্টো বয়ান দিচ্ছে। ফলে এটা জামাতের জন্য শাপে বর হতে পারে আর বিএনপির জন্য ক্ষতির কারণ হতে পারে। এই ৩ টি বিষয় হচ্ছে বিএনপি যদি পরাজিত হয় তাহলে নিয়ামক হিসেবে কাজ করবে। আর জামাত পরাজিত হলে ৩ টি বিষয়ে আসলে গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। যেমন নেতিবাচক প্রচারণার যথাযথ এবং তাৎক্ষণিক জবাব দিতে না পারা। জামাতের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো যদি আমরা দেখি, আমরা দেখব যে খুবই স্লো, খুবই ধীর।
একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও তাৎক্ষণিকভাবে তারা সেই বিষয়ে আপডেট দিতে পারছে না। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কিন্তু বারবার জামাতের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুকে যাচ্ছে যে কি লিখা হচ্ছে, কি বলা হচ্ছে, কি নির্দেশনা দেওয়া হচ্ছে, সেটার যথাযথ উত্তর তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে না। ধরুন আমি যদি শেরপুরের ঘটনাটাই বলি, শেরপুরের ঘটনা যখন চাউর হয়ে গেছে, তার ৫ ঘন্টার মধ্যেও জামাতের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজে তথ্যগুলো ওঠেনি। এইদিকে যদি তারা নজর না দেয়, তাহলে এর প্রভাব নির্বাচনে অবশ্যই পড়বে। দ্বিতীয় বিষয় হচ্ছে জামাতের ক্ষতির কারণ বা পরাজয়ের কারণ হতে পারে জামাতের ভোট বেড়েছে, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু এই ভোট যেন ব্যালট বাক্সে পড়ে এবং ব্যালট বাক্সটি যেন নির্বিঘ্ন থাকে, এলাকা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, স্থানীয়ভাবে ভোট কেন্দ্র পাহারা দেবার মতো শক্তিশালী বা দৃঢ় কর্মী বাহিনীর সংকট রয়েছে। ভোট কেন্দ্র যদি জামাত পাহারা না দিতে পারে, ওয়ার্ড ভিত্তিক যদি শক্তিশালী এজেন্ট দিতে না পারে, তাহলে এই ভোটের ফসল তারা ঘরে তুলতে পারবে না। আর তৃতীয় বিষয় হচ্ছে ব্যক্তি ব্র্যান্ডিং করতে না পারা। পরিসংখ্যানে দেখা গেছে যে কোন এলাকায় জামাতের প্রতীকের ইমেজ অনেক বেশি। দাঁড়িপাল্লায় ভোট দেবে বিপুল সংখ্যক মানুষ। কিন্তু যখনই আবার ব্যক্তি হিসেবে ধরুন বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থীকে তুলনা করা হচ্ছে, তখন জামাতের প্রার্থী পিছিয়ে যাচ্ছেন। কারণ তার ব্যক্তিগত ইমেজ নেই। দলগত ইমেজের কারণে বা মানুষ যেহেতু এবার অনেকাংশে আ পরিবর্তন চাইছেন, সেক্ষেত্রে হয়তো জামাতের দিকে ঝুঁকে গেছে, জামাতের প্রতীকের দিকে। কিন্তু ব্যক্তির প্রসঙ্গ আসলে আবার সেখানে ব্যক্তিকে পছন্দ করছে না বা ব্যক্তিকে চিনতে পারছে না ভোটাররা। এইজন্যে ব্যক্তি ব্র্যান্ডিং না করার কারণে পিছিয়ে থাকবে জামাত বা এই কারণেও বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে, জিতে যাওয়া আসনে হেরে যেতে পারে জামাত। এই ৬টি বিষয়ে ৩ রাজনৈতিক দল যদি নিজেদেরকে শুধরায় বা পর্যবেক্ষণে রাখে বা এগুলো যদি আমলে নেয়, তাহলে তারা লাভ হতে পারে। বিনে পয়সায় ২ টি বড় রাজনৈতিক দলকে আমি ৩টি করে পরামর্শ দিলাম। এখন গ্রহণ করার না করা তাদের বিষয়। ভালো থাকুন সবাই। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।